আসামে অবৈধ বসবাস করা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের খুব শিগগিরই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করা হবে। সম্প্রতি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন। বিশ্লেষকরা বলছেন, আসাম সরকারের এমন আচরণ সরকার সরাসরি মানবাধিকার লঙ্ঘন। এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে দক্ষ কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। এদিকে মুখ্যমন্ত্রীর এমন কথায় গোটা সিলেট সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। আরও জানাচ্ছেন হোসেন আহমেদ সুজাত। গত 14 মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে 16 জন নারী পুরুষকে সরাসরি বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া কাছাকাছি সময়ে সিলেট বিভাগের কুলাউড়া, বড়লেখা, জুড়ি সীমান্ত দিয়ে একইভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয় শতাধিক নারী পুরুষ শিশু। এমন পুশব্যাক আর পুশিনের ঘটনায় যখন উত্তাল পুরো দেশ, তখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের পত্রিকা দ্য সেন্টিনেল আসাম ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন, অবৈধভাবে যারা সেখানে থাকছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সমন্বিত অভিযান। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, ভারতের অভিবাসন আইনে অনুপ্রবেশকারীদের আটক করার পর তাদের আইনগত অধিকার ও শুনানি নেয়ার নিশ্চয়তা রয়েছে, কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছে না। দ্রুত এ নিয়ে বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। যে তাদের যে রেফিউজি ল যেটা আছে 1951, সেটা সম্পূর্ণভাবে ফলো করা উচিত এবং কাউকে জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে কোনোভাবেই পাঠানো আইনসঙ্গত কোনো বিষয় না। এটা শুধু আইনের বিষয় না, সাথে সাথে মানবাধিকারের বিষয়। এখানে আমরা দেখছি যে যারা এখানে আসছে এবং তাদেরকে নির্যাতনও করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা আল জাজিরাতে একটা রিপোর্ট দেখলাম রিসেন্টলি যে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তো এই বিষয়গুলো সম্পূর্ণভাবে অনুচিত এবং এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। যাই হোক, যেটা হোক, দুই রাষ্ট্রের ভিতরে আলোচনা করে বা ডিপ্লোম্যাটিক ওয়েতে কূটনৈতিকভাবে তারা আলোচনা করতে পারে বা কূটনৈতিকভাবে তারা আবার ফোনে কথাও বলতে পারে, তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে সিলেট জেলা প্রশাসন বলছে, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্ত থেকে বেশ কয়েকজনকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তারা আটক করেছেন, যারা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করত এবং আটকের পর তাদের কাছে ভারতের বিভিন্ন পরিচয়পত্র পাওয়া গেছে। এই বিষয়ে আমাদের বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করেছে, সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে এবং তাদের গোচরীভূত হলে তারা এটা আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে দক্ষ কূটনীতিকরা বলছেন, ভারত ও বাংলাদেশ উভয়ের উচিত যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনা ও আইনি প্রক্রিয়া উন্নত করা, যাতে দুদেশের নিরাপত্তা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য বজায় থাকে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। দর্শক, এ বিষয়ে সর্বশেষ জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আপনার কাছে জানতে চাই যে সীমান্তের এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা সম্পর্কে কি তথ্য রয়েছে? দেখুন, আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু তার দেশের বেশ কয়েকটা গণমাধ্যমে সরাসরি বলে দিয়েছেন যে তাদের রাজ্যে যারা অবৈধভাবে বাস করছে, রোহিঙ্গা তথা বাংলাদেশি যারা অবৈধ ছিল, তাদের কিন্তু তারা সরাসরি বাংলাদেশের দিকে পুশব্যাক করে দেওয়া হবে। এবং তারই বক্তব্যের পর কিন্তু আমরা বিভিন্ন সীমান্তে দেখতে পাচ্ছি যে সরাসরি বিভিন্ন নাগরিকদেরকে কিন্তু বাংলাদেশের দিকে পুশব্যাক করা হচ্ছে, যেটা গেল কিছুদিন আগে সিলেটের যোগীগঞ্জ সীমান্ত দিয়ে ঘটেছে, পাশাপাশি মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া সীমান্ত দিয়ে ঘটেছে এবং বাংলাদেশের আর অন্য সীমান্ত সেটা দেখা যাচ্ছে। তো এই বিষয়ে কিন্তু আমরা সিলেট জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটা জানিয়েছে যে তারা ইতোমধ্যে সিলেটের যে সকল সীমান্ত রয়েছে প্রত্যেকটা সীমান্তে কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে সীমান্তে তাদের যতটুকু নিরাপত্তা জোরদার করা প্রয়োজন তার চেয়েও তারা বেশি নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা করা হয়েছে যাতে কোনো নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তবে ভারতের
আসাম রাজ্যের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটি বলেছেন যে সরাসরি পুশব্যাক করা হবে, এটা কিন্তু আইনগত কথা না বলে আমাদেরকে জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন যে একটা দেশে যখন কোনো অবৈধ নাগরিক ধরা পড়ে তখন কিন্তু তার সে দেশের আইন মোতাবেক তার কিছু আইনি পরামর্শ পাওয়া উচিত আছে, কিন্তু সেই আইনগত সহযোগিতাটা কিন্তু তারা পাচ্ছে না। তো সেই আইনগত সহযোগিতা না দিয়ে সরাসরি সেই সব নাগরিকদেরকে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া, সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক যে শরণার্থী আইন আছে সেটার স্পষ্ট লঙ্ঘন। তো বিশ্লেষকরা বলছেন যে যখন মুখ্যমন্ত্রী ঘোষণাটা দিয়েছেন তার এই পরবর্তীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কিন্তু বিষয়টা সমাধান করা, এটা যদি বিষয়টা সমাধান না করা হয় আর এভাবে যদি ভারত থেকে সরাসরি বাংলাদেশের মধ্যে পুশিন বা পুশব্যাক করা হয়, সে কারণে কিন্তু সীমান্ত উত্তেজনা বেড়ে যেতে পারে, সীমান্তে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে সিলেট সেক্টরের যে ৩০২ কিলোমিটার এলাকা আছে সেই ৩০২ কিলোমিটার এলাকাতে তাদের নিয়মিত টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ভারত থেকে যাতে কেউ অন্যায়ভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। পাশাপাশি আমরা সিলেট জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম, জেলা পুলিশও আমাদেরকে জানিয়েছেন যে ভারত যাতে সরাসরি বাংলাদেশের নাগরিকদের পুশব্যাক করে বাংলাদেশের অর্থাৎ সিলেট জেলাকে অস্থিতিশীল যাতে করতে না পারে সেদিকেও কিন্তু তারা নজর রাখছেন। তো সবশেষ যে কথাটা বলতে হচ্ছে যে বিশ্লেষকদের মধ্যে এই যে সমস্যাটা গেল কয়েকদিন থেকে শুরু হয়েছে সেটি দূর করতে সবার আগে প্রয়োজন হচ্ছে কূটনৈতিক তৎপরতা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয় তাহলে দুই দেশের জন্যই মঙ্গল হবে। ঈশা। সুজাত, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। পার্বত্য এলাকার জনমানব শূন্য দুর্গম সীমান্তকে ব্যবহার করে পুশ ইনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইতিমধ্যেই খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৮১ জনকে পুশ ইন করিয়েছে ভারত। বিজিবি কর্মকর্তারা বলছেন দুর্গম এবং অরক্ষিত সীমান্ত ব্যবহার করে অবৈধ পুশ ইনের চেষ্টা করছে তারা, যার কারণে এসব সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে। একজন ব্যক্তিও যেন অনুপ্রবেশ করতে না পারেন সেরকম কঠোর অবস্থানে আছে বিজেপি। পাশাপাশি পুশ ইন ঠেকাতে নাগরিকদের নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে ফিরে মোহাম্মদ ফারুকের ক্যামেরায় রিপোর্ট করেছেন মোহন ইসলাম। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় বর্ডার গার্ড বিজিবির লোগান জোন। সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকা লাগবে। চলছে বিজিবি সদস্যদের প্রস্তুতি। সম্প্রতি পার্বত্য অঞ্চলের এই জেলার সীমান্ত দিয়ে ৮১ জনকে অবৈধভাবে পুশ ইন করিয়েছে ভারত, জানিয়ে উদ্বিগ্ন সীমান্তবাসী। তারপর থেকেই সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। লোগাং ক্যাম্প থেকে সীমান্তে পৌঁছাতে বন্ধুর পথ পাড়ি দিতে হয় বিজিবিকে। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড় বেয়ে চলে গাড়িবহর, আছে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ঝুঁকিও। খাগড়াছড়ি জেলার সাথে ভারতের ত্রিপুরার সীমান্ত, যার বেশিরভাগই অরক্ষিত। পাহাড় আর জঙ্গলের এই সীমান্তকেই লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। জনমানব শূন্য সীমান্ত দিয়ে পুশ ইন করছে তারা, যা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা। দিনরাত জুড়ে চলছে টহল, চলছে কড়া নজরদারি আর অভিযান। বিজিবি কর্মকর্তারা বলছেন পার্বত্য এলাকা সীমান্ত দিয়ে এবারেই প্রথম এমন পুশ ইনের ঘটনা ঘটেছে। জনমানবহীন দুর্গম সীমান্তের সুযোগ ব্যবহার করে এমন কাজ করছে ভারত। তবে পুরো সীমান্তই এখন সিলগালা করে দেওয়া হয়েছে, আর একজনকেও প্রবেশ করাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তাদের। আমরা সবসময় বর্ডারে সবসময় অ্যালার্ট। আমরা এই ঘটনার পর আমাদের নিরাপত্তা আরও অনেক বেশি জোরদার করেছি। আমাদের যেসব সেন্সিটিভ পয়েন্ট আছে সেগুলিতে আরও বেশি নজরদারিতে রেখেছি। বর্ডার ইজ টোটালি কমপ্লিটলি সিলড অ্যান্ড মাচ মোর সিকিউর দেন বিফোর, দেয়ার ইজ নো ডাউট। স্থানীয় প্রশাসন পুশ ইন ঠেকাতে কার্যকর কাজ করে যাচ্ছে। সীমান্তের নাগরিকদের নিয়ে করা হচ্ছে সচেতনতামূলক সভা। বর্ডারগুলোতে আমরা একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করছি। স্থানীয় জনসাধারণ নিয়ে আমরা সচেষ্ট আছি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে। স্থানীয় প্রশাসন যখন এমন কর্মকাণ্ডে ব্যস্ত, তখন সীমান্তে নেমে এসেছে সন্ধ্যা। সন্ধ্যা নামলেই সীমান্ত জুড়ে দেখা দেয় অস্থিরতা, কারণ পুশ ইনের ঘটনা ঘটছে রাতের অন্ধকারে এবং পার্বত্য এলাকার সশস্ত্র বাহিনীর উৎপাতও রাতকে ঘিরে। তাই সকল শত্রুর মোকাবিলায় দিনরাত এক করে এভাবেই কাজ করে যাচ্ছেন সীমান্তের নায়কেরা, আর তাদের এই পরিশ্রমে শান্তিতে ঘুমাতে পারছে দেশের মানুষেরা। মোহন ইসলাম, ৭১, খাগড়াছড়ি। পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশ ইন করা নারী শিশু সহ ১১ জনকে আটক করেছে বিজিবি।
আটকদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 11 জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশিন করে। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, কাজের খোঁজে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করছিলেন তারা। গত 2রা মে ভারতীয় পুলিশ তাদেরকে ভারতের মুম্বাই থেকে আটক করে। 17 মে পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে বিমানযোগে বাংলাদেশি মোট 125 জনকে শিলিগুড়ি বিমানবন্দরে পৌঁছে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে 11 জনকে পঞ্চগড়ে পুশিন করে। ভারতীয় ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে যাত্রী পারাপার, ফলে কমেছে সরকারের রাজস্ব আয়। বেকার হয়ে পড়েছেন চেকপোস্টে কর্মরত শতাধিক শ্রমিক। গত 5 আগস্টের পর থেকে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় এখানকার শ্রমিক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সাইমুল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একসময় শত শত মানুষের সমাগম ঘটলেও এখন প্রায় জনশূন্য। চেকপোস্টে কর্মরত শ্রমিকরা জানান, গেল বছরের 5 আগস্টের পর থেকে ভিসা জটিলতায় যাত্রী কমেছে। আগে প্রতিদিন 500 থেকে 600 যাত্রী পারাপার হতেন। এখন কাজ না থাকায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এখন লোক হচ্ছে মাত্র 10 জন, 15 জন, 20 জন সারাদিনে লোক হচ্ছে। এতে আমরা তো বসেই আছি, কোনো কাজ নাই। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং মেডিকেল ভিসা খুব সীমিত করছে। বিধায় এদিক দিয়ে সেরকম কোনো যাত্রী পারাপার নেই বললেই চলে। যাত্রীরা জানান, চিকিৎসা ভিসা পেতেও তাদের বেগ পেতে হয়েছে। আমার ভিসা অলরেডি শেষ, আবার এই ভিসার জন্য মেডিকেল ভিসা পাবো কিনা অনেক কষ্টের মধ্যে আছি। না, ভিসা না দেওয়ার কারণে তারা যেতে পারছে না। যা এমনি যাদের চিকিৎসা বা অন্য কাজের ক্ষেত্রেও তারা পাচ্ছে না, অসুবিধাই হচ্ছে। এদিকে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারতীয় পণ্য মোবাইলের মাধ্যমে ভিডিও বা ছবি দেখে আমদানি করতে হচ্ছে। এতে পণ্যের মান নিয়েও সমস্যায় ভুগতে হচ্ছে। আমরা যারা ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যে আমদানিকারক রপ্তানিকারক দেশের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা যে থাকবে সেটা একবারে শূন্য কোঠায়। যেমনটা ভিসা বন্ধের কারণে আমদানিকারক তার প্রতিনিধি সহ সেই যেখান থেকে রপ্তানি হবে সেই মালামালগুলো দেখভাল করবার কোনো সুযোগ পাচ্ছে না। ট্যুরিস্ট ভিসা চালু সহ অন্যান্য ভিসা দেওয়ার হার বাড়ানো হলে যাত্রী পারাপারের সংখ্যা বাড়বে বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তারা। মূলত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় এবং মেডিকেল ভিসার প্রসিডিওরটা একটু জটিলতা হওয়ায় এই যাত্রী পারাপারের সংখ্যা এই পোর্ট দিয়ে কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। গত অর্থ বছরের চেয়ে এই বছরে প্রায় 55% রাজস্ব আয় কমেছে বলে জানান রাজস্ব কর্মকর্তারা। 23-24 অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রাজস্বের পরিমাণ, রাজস্ব বলতে ভ্রমণ কর যেটা, 9,11,43,000, আর 24-25 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত ভ্রমণ করের পরিমাণ 4,10,86,500 টাকা। তো তার মানে গত অর্থ বছরের চেয়ে আমাদের প্রায় 55% কম। হিলি থেকে সরকার 2 থেকে 2.5 লাখ টাকা রাজস্ব পেলেও এখন তা কমে দাঁড়িয়েছে 50 থেকে 60 হাজারে, বলছে কাস্টমস কর্তৃপক্ষ। নূর তাজমিন নীর, 71। কক্সবাজারে এখন ইয়াবা বিক্রি হচ্ছে হাট বাজারে। এলাকার মানুষের অভিযোগ, এখন জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি হয় অন্যান্য বৈধ পণ্যের মতো। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না থাকায় তাদের এই রমরমা অবস্থা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। উখিয়া টেকনাফ সীমান্তে ভিডিও, ছবি তোলা অথবা সাধারণ মানুষের চলাচলে কঠোর বিজিবি, কিন্তু বানের পানির মতো ঢুকছে ইয়াবা। আর কক্সবাজার জেলা প্রশাসনও ইয়াবার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্সের বুলি শোনায়। কিন্তু কিছুদিন আগেই এই পুলিশ কার্যালয়ের প্রধান পুলিশ সুপারও ইয়াবা সংশ্লিষ্টতার দায়ে তাকেও ছাড়তে হয়েছে চেয়ার। 16 এপ্রিল 7,000 পিস ইয়াবা সহ আটক হয় রামু থানার ওয়ারলেস অফিসার জাহেদ হোসেন। কক্সবাজার প্রকাশ্যে ইয়াবা বিক্রির দৃশ্য চোখে পড়ে হাটে, মাঠে ঘাটে।
মিয়ানমার থেকে ইয়াবা কি পরিমাণ ঢুকছে তা বিভিন্ন বাহিনীর অভিযানের প্রেস রিলিজে কিছুটা বোঝা যায়। গত শুক্রবারও শুধু কোস্টগার্ড ধ্বংস করেছে 9 লাখ পিস ইয়াবা। এলাকার মানুষের দাবি ইয়াবা উদ্ধার অভিযান কেবল লোক দেখানো। প্রশাসন এটাকে একটু সিরিয়াসলি ভূমিকা রাখতে পারলে আমরা রাজনৈতিক নেতারা সেখানে তাদেরকে সহযোগিতা করে ইয়াবা নিধনের জন্য আমরা চেষ্টা করব। কক্সবাজারের ইয়াবার আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট রাজনীতিক এবং সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি জানান, উখিয়া টেকনাফে মাদকের বিস্তার ভয়াবহ। এখানে বিভিন্নভাবে সাহায্য করে এটাকে ইনসাইডে নিয়ে আসার জন্য ব্যবস্থা করতেছে, সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা সেটাকে অ্যাকসেপ্ট করতে ইনডাইরেক্টলি উৎসাহিত করছে। তিনি আরও বলেন, প্রতিটি ইয়াবা ব্যবসায়ীর কাছে অস্ত্র থাকে। এই অবৈধ অস্ত্রের কারণে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও ভয়াবহ হচ্ছে। প্রত্যেকটা মাদক ব্যবসায়ীদের কাছে এক একটা অস্ত্র আছে, অস্ত্রগুলি উদ্ধার করছে না। দিনে রাতে ওখানে মাদক আনার সময় একজনের মাদকের বস্তা কেড়ে নেওয়ার জন্য আরেকজন গুলাগুলি করে যুদ্ধের মতো, কিন্তু আমাদের বাহিনী সব শুনে এগুলি অ্যাকশন কি দিচ্ছে বলেন আমাকে। অনেকেই অভিযোগ করেন, ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশ ও বিজিবির সখ্য রয়েছে, যে কারণে তারা সময় মতো ধরা পড়ে না, যদিও অভিযোগ স্বীকার করেননি পুলিশের মুখপাত্র। আমাদেরও কেউ যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়, এ বিষয়ে কর্তৃপক্ষ একদম জিরো টলারেন্স নীতিতে এই বিষয়টা মনিটর করে, এবং যখনই আমরা তাদের কারো বিরুদ্ধে কোনো এরকম সম্পৃক্ততা পাই, তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জেলার সাধারণ মানুষের অভিযোগ, উখিয়া টেকনাফ ছাড়া কক্সবাজারের পুরো সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। পুরাতন কারবারিরা তো আছেই, তাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিত্য নতুন কারবারি। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনি তো আছেন সেখানে কক্সবাজারে ইয়াবার এই যে বাড়বাড়ন্তি, সে বিষয়ে জেলা প্রশাসন কি বলছে এবং ইয়াবার কারবার নির্মূলে কোনো পদক্ষেপ কি নিচ্ছে কিনা প্রশাসন, কি তথ্য আছে আপনার কাছে? দেখেন, দীর্ঘকাল থেকেই কক্সবাজারের ইয়াবার প্রচলন আছে। ইয়াবা ব্যবসার সাথে মানুষের জড়িত থাকার, সংশ্লিষ্ট থাকার ভয়াবহতা আছে, এবং এজন্য নানা সময়ে নানাভাবে প্রশাসন অভিযান পরিচালনা করেছে, কিন্তু কোনোভাবেই এটা বন্ধ হচ্ছে না। কিন্তু 5ই আগস্টের পরে এটা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, কারণ প্রশাসনের ঢিলেঢালা অবস্থানের কারণেই কিন্তু এ ভয়াবহতা। আগে ইয়াবা ব্যবসায়ীরা ধরেন তারা প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা না করলে গোপনে থাকতেন অনেক সময়, কিন্তু এখন তারা প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা করছেন। আপনি কিছু ছবি হয়তো বা দেখেছেন, এবার পথে ঘাটে মহিলারা ইয়াবা ব্যবসা করছে, এবং এর গোপনেও কিন্তু অন্তর্জালে অনেক গল্প আছে। মানুষের সাথে যখন টেকনাফ উখিয়া টেকনাফের মানুষের সাথে যখন আমরা কথা বলি, তখন অফ ক্যামেরায় তারা অনেক তথ্য দেন। তারা যারা বলতে চান সেটা হচ্ছে, প্রতিদিন রাত যখন হয় তখন টেকনাফ উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রতিদিনই একদম প্রশাসনের নাগের ডগায় ইয়াবা ঢুকছে, এবং সেই ইয়াবা ঢুকে নানা প্রান্তে, দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর প্রশাসনের যেটা অভিযানের কথা আপনি বলছেন, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আপনি 9 লাখ ইয়াবা কিছু শুক্রবারে কোস্টগার্ড ধ্বংস করেছে, বিজিবি অনেক সময় ইয়াবা ধরে পরিত্যক্ত অবস্থা পাওয়ার কথা বলে, পুলিশও নানা সময় অভিযান পরিচালনা করে। কিন্তু প্রকৃত অর্থে যেটা বলা হচ্ছে যে যেগুলো বাসি নষ্ট যে ইয়াবাগুলো আছে সেগুলো উদ্ধার করে তারপর দেখানো হয়, সে ধরনের অভিযোগ করা হচ্ছে। প্রকৃত যে ইয়াবা ব্যবসা বা ইয়াবা পাচার হয়ে আসার যে ইয়াবাগুলো, সেগুলো তারা ধরছে না। অর্থাৎ প্রশাসনের অবহেলার কথা বলছেন, এবং সীমান্তে যে কঠোরতা, সে কঠোরতা বাইরে থেকে যেভাবে দেখা যায়, কিন্তু প্রকৃত অর্থে সেভাবে কঠোরতা নেই, সেই ধরনের অভিযোগ এখানকার মানুষ বলছেন। আবার জেলা প্রশাসনের যে বক্তব্য, সেটা হচ্ছে মূলত বিজিবি, কোস্টগার্ড এবং র্যাব এই বিষয়গুলো দেখে, এবং তাদের ভূমিকার উপর নির্ভর করে আসলে আবার পাচার রুটটাই।
এবং সেভাবেই কিন্তু হচ্ছে না দেখেই কিন্তু কক্সবাজারে ইয়াবার ভয়াবহতা বেড়েছে এবং স্থানীয় মানুষের যে অভিযোগ, যারা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী তাদেরকে ধরা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইয়াবার সাথে সংশ্লিষ্ট সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে তারাও জড়িত রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আরাকান আর্মি যারা আছে তাদের একমাত্র এখন আয়ের উৎস হচ্ছে ইয়াবা ব্যবসা, এবং তারা শেষ পর্যন্ত আরাকান থেকে অর্থাৎ মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে এনে টেকনাফে সাপ্লাই দিচ্ছে, এ ধরনের অভিযোগ আছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই ইয়াবার প্রচলন, ব্যবহার এবং পাচার সবচেয়ে বেশি বেড়েছে। আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মাদক এবং দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার মংলায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা ও পরিষেবার মান বাড়াতে মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। 2024 সালের 11 জানুয়ারি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে 20 মিটার দৈর্ঘ্যের বোটের ডকিং ও যে কোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব। গ্রামে গঞ্জে মাদক ঢুকে গেছে, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই মাদক এবং আরেকটা হলো এই আমাদের দুর্নীতি, এই দুইটা যদি কমানো যায় দেশটা অনেক আগে যাবে। চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মিট দ্য বিজনেস পারসন শিরোনামে এনসিপির মতবিনিময় সভা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সেমিনার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। সেমিনারে অর্থনীতির স্বার্থে দেশের স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য উভয় পক্ষ সম্মত হয়। পরে নতুন দল হিসেবে এনসিপি কিভাবে ভূমিকা রাখতে পারে এই বিষয়ে ব্যবসায়ীদের কাছে পরামর্শ চান এনসিপি নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান আলী ও যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন দল হিসেবে আমরা চাইবো যে ব্যবসায়ীদের দিক থেকে আমাদের জন্য কিছু পরামর্শ আসুক, যে দল হিসেবে আমরা কিভাবে ফাংশন করতে হবে এবং কিভাবে আমরা আগামী দিনগুলোতে আগামী বাংলাদেশকে আমরা ব্যবসা বান্ধব একটা বাংলাদেশ হিসেবে গঠন করতে পারবো। ব্যবসায়ীদের কথা যেহেতু বলছেন, বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলো এন্টারপ্রাইজ না, সেবা খাত বলে। প্রাইভেট সেক্টরই কিন্তু দেশ চালায়। গাড়িতে যদি পেট্রোল বা ফুয়েল না থাকে গাড়ি চলবে না, তো ফুয়েল জেনারেট করে প্রাইভেট সেক্টর। তো আপনার কাছে অনুরোধ থাকবে আপনাদের যাতে ইনিশিয়েটিভ থাকে প্রাইভেট সেক্টরে, যাতে ব্যবসায়ীরা যাতে ব্যবসা যাতে মানে নষ্ট না হয়, কারণ ব্যবসা নষ্ট মানে বাংলাদেশ নষ্ট হওয়া। যে ভোটের জন্য এত লড়াই এবং সংগ্রাম, দ্রুত সংস্কার শেষ করে সে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও জানান, শিক্ষার্থীদের নেতৃত্বে দেশের জনগণ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এখন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশের দায়িত্ব হস্তান্তর করা হবে। জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে, যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এত গড়িমসি কেন? সংস্কারের কথা বলছে, আমাদের সংস্কার সম্পন্ন করবে। কখন সম্পন্ন করবে? কিভাবে সম্পন্ন করবে? দেশকে খাদের কিনারে নিয়ে গেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। দেশ আজ দেউলিয়া হয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনায় বরিশাল ও খুলনা বিভাগের নেতাকর্মীদের তারুণ্য সমাবেশে এসব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি তোলেন। খুলনা থেকে আরও জানাচ্ছেন কনক রহমান। 16 বছর পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নেই খুন, গুম, হামলা, মামলা আর নির্যাতনের ভয়। তাই কেউ এসেছেন হেঁটে, কেউ দূর দূরান্ত থেকে বিভিন্ন বাহনে। সবার গন্তব্য খুলনার সার্কিট হাউস ময়দান। আমরা জিয়া রহমানের নামটা
যারা নতুন প্রজন্ম আছে এদের কাছে আমরা তুলে ধরতে চাই, কারণ আমরা চাই দেশকে গর্ব নবীন প্রবীণ সবাই মিলেমিশে। জ্যৈষ্ঠের প্রচণ্ড তাপ উপেক্ষা করে সমাবেশ শুরুর অনেক আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। 16 বছর ভোট না দেওয়ার ক্ষোভ ছিল তাদের চোখে মুখে। দাবি গণতন্ত্র ফিরে পেতে ভোটের কোনো বিকল্প নেই। নিরপেক্ষ নির্দলীয় সরকারের একটা নির্বাচন চাই। আমরা অতি সত্বর নির্দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের শাসনামলের ইতিহাস তুলে ধরে বলেন, 4 লক্ষ কোটি টাকার বেশি খেলাপি ঋণ সৃষ্টি করা হয়েছিল। ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে দেউলিয়া হয়ে গেছে দেশ। রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে। রাজনৈতিকভাবে তারা নিজেদের অপসারণ নিজেরা করেছে এবং রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করেন সালাউদ্দিন আহমেদ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা বলেন, কোনো অন্যায়ের কাছে তারা কখনো মাথা নত করেনি। ফলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা তরুণদের নিয়ে রাজপথেই থাকবেন। ঘোষণা করা না হয়, এই যুব সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। মনে করছে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থী থেকে দূরে সরে রাখা যাবে, বিভ্রান্ত করা যাবে, কিন্তু এই 9 মাসে তারা সফল হয়নি। খুলনা ও বরিশাল বিভাগের লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। তরুণরা বলছেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে এবং সেই দেশ পরিচালনার ক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি তরুণরা থাকবেন। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে উঠবে তারেক রহমানের নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয়ে। কনক রহমান, ৭১, খুলনা। স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে বগুড়ায় 13টি দোকান মালিককে ৮২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে শহরের খান মার্কেটে যৌথ বাহিনী এই অভিযান চালায়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান হয়। এ সময় তিনি বলেন, বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ প্রচুর পরিমাণ স্যাম্পল ওষুধ পাওয়া গেছে। পরে উদ্ধারকৃত ওষুধ জব্দ করে দোকানের মালিকদের জরিমানা করা হয়। পরে তিনি সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল জাদুকাটা নদীতে বালি ও পাথর উত্তোলন বন্ধ থাকায় জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন 50,000 শ্রমজীবী পরিবার। আইনি জটিলতায় বালুমহালটি বন্ধ থাকায় অভাব অনটনের দিন পার করছে পরিবারগুলো। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী। এই নদীতে প্রতিদিন সকাল সন্ধ্যা সনাতন পদ্ধতিতে বালি পাথর উত্তোলন করেন শ্রমিকরা। তবে সম্প্রতি জাদুকাটা নদীটি 2 ভাগে ইজারা দেয় প্রশাসন। কিন্তু বালি পাথর উত্তোলন বন্ধ চেয়ে আদালতে রিট করে একটি মহল। এরপরই আদালত নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেয় এবং স্থগিত করে ইজারা কার্যক্রম। আদালতের নির্দেশে নদীতে হঠাৎ বালি পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে আছে পরিবারগুলো। নদী বন্ধ থাকায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বাচ্চা নিয়ে আমরা খুব অবনটনের মধ্যে আছি, তারে নিয়ে খাওয়াইতে পারি না, কিন্তু রুজি রোজগারের পথ নাই একমাত্র এই নদী ছাড়া। আচ্ছা 3 মাস ধরে বদ্ধ, আমরা খুব কষ্ট চলতেছি, এমন কিনা সাহায্য পাইতেছি না খাইবার জন্য। এই নদীতে কাজ করে আমরা চলি, আমরা জীবন ভরে চলতেছি। ওখান যদি আপনারা নদী বদ্ধ করে দেন তা আমরা কি করে চলব? সম্প্রতি শ্রমিক, ইজারাদার ও ব্যবসায়ীরা নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। আমরা ব্যবসাটা চালু হবে, শ্রমিক বাঁচবো, আমরা বাঁচবো, সবাই মিলে আমরা এই জাদুঘর নদীটা অচিরেই চাই খুলে দেওয়ার জন্য। আমরা এটা টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হয়েছি, কিন্তু এখন আমরা দখল পাইতেছি না, আমাদের ব্যবসায়িকরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে প্রশাসন বলছে শ্রমিকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা ছাড়াই উচ্চ আদালতে মামলা থাকায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু বিষয়টা বিচারাধীন, এই কারণে এই বিষয়ে আসলে কথা বলা নিরাপদ না। মানে আদালতই সিদ্ধান্ত নেবে যেটা দেশের জন্য ভালো হবে। জাদুকাটা নদীর ওপর নির্ভর প্রায় 50,000 শ্রমিকের জীবিকা। হাসিবা আলী বর্ণা, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ।
শহীদ নূর, জাদুকাটায় পাথর উত্তোলনের বাধাটা কোথায় এবং জেলা প্রশাসন কি বলছে? শ্রমিকদের সমস্যা থেকে উত্তোলনের প্রশাসন থেকে কোনো ভূমিকা নিচ্ছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক আমার পেছনেই হচ্ছে জাদুকাটা নদী। আমি অবস্থান করছি জাদুকাটা নদীর মিয়ারচর এলাকায়। দেখতেই পাচ্ছেন যে পেছনে আসলে কর্মজীবী যেখানেই ব্যস্ততম সময় পার করার কথা, এখানে নদী তীরবর্তী অঞ্চলে শুনশান নীরবতা পালন করছে, কেননা এই জাদুকাটা পাথর মিশ্রিত যে বালুমহাল সেটি উচ্চ আদালতের নির্দেশনার কারণে বন্ধ রয়েছে প্রায় 2 মাস যাবত। আমি কথা বলেছিলাম এখানকার শ্রমিকদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন সুনামগঞ্জে এই যে বৃহৎ পাথর মিশ্রিত বালুমহালটিতে এই এলাকার অর্থাৎ সুনামগঞ্জের 3টি উপজেলার প্রায় 50,000 শ্রমজীবী পরিবারের প্রায় লক্ষাধিক মানুষ এখানে কাজ করে থাকেন। তো প্রায় 2 মাস যাবৎ বন্ধ থাকার কারণে এই এলাকার মানুষ আসলে কর্মহীন অবস্থায় সময় পার করছেন, কেননা এই এলাকার একমাত্র আসলে কর্মসংস্থানের জায়গা হচ্ছে এই বালু উত্তোলন বা পাথর উত্তোলন। তো আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সম্প্রতি আসলে এই যে 2 মাস আগে এই বালুমহালটি আসলে একটি উচ্চ আদালতে রিট হওয়ার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আসলে বন্ধ করে দেওয়া হয়। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি যেমনটা আসলে জানিয়েছেন যে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এটি বালুমহালটি ইজারা হওয়ার পরেও আসলে এটি চালু করা যাচ্ছে না। যদি আপনাকে জানানোর চেষ্টা করি, যে ইজারা স্বাভাবিকভাবে চলছিল, প্রায় এটি 2টি খণ্ডে 108 কোটি টাকা পেয়ে কিন্তু 2টি প্রতিষ্ঠান আসলে ইজারা নিয়েছিল, কিন্তু তারাও আসলে বিপাকের মধ্যে রয়েছেন, যেহেতু এখানে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কবে নাগাদ আসলে এটি সুরাহা হবে সেটি ইজারাদারও বলতে পারতেছেন না, পাশাপাশি শ্রমিকরাও বলতে পারছেন না। ইতিমধ্যে এই শ্রমিকরা আসলে আজকে 11টার দিকে এই নদীর পাড়েই মানববন্ধন করবে। ইতিমধ্যে তারা দফায় দফায় মানববন্ধন করেছেন জাদুকাটা নদীটি খুলে দেওয়ার জন্য। তারা দাবি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এলাকার কথা চিন্তা করে এই এলাকার শ্রমজীবী মানুষের একমাত্র যে কর্মসংস্থান সেটি যাতে অন্ততপক্ষে খুলে দেওয়া হয়, তাহলে হয়তো এই এলাকার মানুষ আবারও এই নদীতে কর্মব্যস্ততায় ফিরে যেতে পারেন। তৃষা, এই ছিল জাদুকাটা থেকে সর্বশেষ কথা হলো। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল জাদুকাটা নদীতে বালি ও পাথর উত্তোলন বন্ধ থাকার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকারের দায়ে 16 জেলেকে আটক করেছে নৌপুলিশ। শনিবার দুপুরের কুয়াকাটার পশ্চিমে বঙ্গোপসাগরের ফাতরার বনের মোহনায় অভিযান চালায় নৌপুলিশ। ওই 3 ট্রলারে জেলেরা সাগরে জাল ফেলে মাছ ধরছিল। পরে আটক জেলেদের উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে 3 ট্রলার মালিককে 28,000 টাকা জরিমানা করা হয়। আগামী 11 জুন পর্যন্ত সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের 5টি ওয়ার্ডের মানুষের আসা যাওয়ার একমাত্র সড়কটি দখল হওয়ার পর দীর্ঘ প্রায় 6 বছর পর পুনরুদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। শনিবার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবু দক্ষিণ বা গোপালীবাড়ি এলাকার শত শত জনগণ একত্রিত হয়ে সড়কটি দখল করে। পরে এর উপর নির্মিত বেক্সিমকোর অবৈধ বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলেন। এ সময় আবাসন কোম্পানি সিশেল গ্রুপের দখলে থাকা সড়কের জমিও এলাকাবাসীকে বুঝিয়ে দেন তারা। স্থানীয়রা জানান, 1965 সালে উপজেলার গুতিয়াবু এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মিত হয়। প্রায় 16 বছর আগে সরকারি অর্থায়নে রূপগঞ্জ ইউনিয়নের 5টি ওয়ার্ডের জনগণের আসা যাওয়ার জন্য গুতিয়াবু ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণ বা গোপালীবাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার আধা পাকা সড়কটি নির্মাণ করা হয়। পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে খাবারের বগির সংযোগ স্প্রিং ভেঙে যাওয়ায় বাকি বগি রেখেই চলে যায় লোকোমোটিভ। এর ফলে বন্ধ হয়ে যায় মোহনগঞ্জ ময়মনসিংহ রেল চলাচল। শনিবার সন্ধ্যা 7টার পর নেত্রকোনা ময়মনসিংহ রেল লাইনের 40 মগরা নদীর ব্রিজের উপর লোকোমোটিভের পেছনের খাবার বগির সাথে বাকি বগির সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে।
ফলে লোকোমোটিভ এবং খাবারের বগি নেত্রকোনা স্টেশন চলে গেলেও ট্রেনের যাত্রীবাহী মোট 11টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে রেললাইনের উপরেই। পরে রাত 11:45 রেললাইন থেকে বগিগুলো সরিয়ে নেত্রকোনা স্টেশনে আনা হয় এবং রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়। নেত্রকোনার 7 পাই রেল স্টেশন বুকিং সরকারি নজরুল ইসলাম জানান, আকস্মিক দুর্ঘটনার কারণে 5 ঘন্টার শিডিউল বিপর্যয় ঘটেছে। দুর্যোগ ধরে প্রাকৃতিকভাবে কোরবানির জন্য গবাদি পশু পালন হচ্ছে দক্ষিণ চর আইচা এলাকায়। খামারিরা বলছেন, সদর উপজেলার এই এলাকা পশু পালনের উপযোগী হওয়ায় এখানে পশু বর্গা দেওয়ার পদ্ধতি রয়েছে। একটি পশু কোরবানির উপযোগী করতে 6 থেকে 7 মাস সময় নেন খামারিরা। বিধান সরকারের প্রতিবেদনে ছবি তুলেছেন জসিমউদ্দিন। তালতলী নদীর বুক চিরে গড়ে ওঠা চরার নাম দক্ষিণ চরাইচা। এখানে চরের ঘাস খেয়ে উন্মুক্ত পরিবেশে দ্রুত বেড়ে ওঠে কোরবানির পশু, ফলে এখানকার পশু বেশি দামে বিক্রি হয়। 6টা গরু পালি, হয়তো 6-7 মাস গেলেই আমাকে একটা গরু দ্বিগুণ লাভ হয়। ছোট গরু কিনিয়া চরের ঘাস টুটা খাওয়াইয়া পালছি, 6-7 মাস অধিকনে পালি, তাতে প্রায় ডাবল, অনেকের গরুতে ডাবলই হয়ে যায়। এখানকার নারীরাও গরু পালনের সঙ্গে যুক্ত, তারাও পশুপালনের কাজ করেন সমানতালে। একটা ভালো লাভ পামো, ভালো পয়সা পামো, আমাকে ইনকামটা ভালো হবে, সেই জন্য আমরাই গরু পালি বা কোরবানির সময় বিক্রি করি। আমি 4.5 মাস ধরে গরু 2টা পালতে আছি, কোরবানির হাটে বিক্রি করব। খামারিরা জানান, এখানে সহজে পশুর সতেজ খাবার পাওয়া যায় বলেই গরু পালনে বর্গা প্রথা চালু রয়েছে। যে কেউ এখানে বর্গাদারের কাছে পশুপালনে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে বিনিয়োগকারী এবং খামারির মধ্যে লভ্যাংশ আধা আধি ভাগাভাগি হয়ে যায়। 15টা গরু, 5টা আমি নিজে পালি আর 10টা বর্গা দেওয়া। 60,000 কিনলে 1,20,000 বেচলে 30,000 হে পায় আর 30,000 আমি পাই। পুরুষের পাশাপাশি আমরা মহিলারা গরু পালি, 2টা বর্গা, একটা নিজের। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলেন, মূলত প্রাকৃতিক খাবারই এই চরের মূলধন, যে কারণে এখানে গরু মোটাতাজা করার জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হয় না। প্রপার ওয়েতে এবং ন্যাচারাল খাবারের মাধ্যমেই হালকা কিছু দানাদার খাবার খাওয়াচ্ছে, এর মাধ্যমে আসলে তারা ভালোভাবে ইয়েটা করতেছে, ফ্যাটেনিং করতেছে এবং ভালো ফিডব্যাকও পাচ্ছে তারা। দক্ষিণ চরাইচায় এবারও কোরবানি উপযোগী প্রায় 400 ষাঁড় তৈরি হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 5 থেকে 6 কোটি টাকা। বিধান সরকার, 71, বরিশাল। ভোলার 200 বছরের ঐতিহ্য মহিষের টক দই। এবার সেই দই জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পাওয়ায় অর্থনৈতিক সম্ভাবনার নতুন দরজা খুলেছে। এরই মধ্যে সব জায়গায় দইয়ের চাহিদা বেড়েছে। এতে খুশি খামারি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তবে খামারিরা বলছেন, শুধু জিআই পণ্যের স্বীকৃতি দিলেই হবে না, পাশাপাশি মহিষের সুরক্ষা এবং ঘাসের অভাব দূর করতে সরকারের উদ্যোগ লাগবে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলার চারদিকে রয়েছে অসংখ্য চরাঞ্চল। এসব চরে লালন পালন হয় মহিষ, আর এই মহিষের দুধ থেকে তৈরি হয় সুস্বাদু টক দই। চরাঞ্চলের এসব মহিষ থেকে সকালে গোয়ালারা দুধ সংগ্রহ করে। সেই দুধ দুপুরের দিকে ছেঁকে বিভিন্ন আকৃতির মাটির হাঁড়িতে ঢেলে দই বসায়। পরদিন সকালে এই দই খাওয়ার উপযোগী হয়। এলাকার লোকজন জানান, এই অঞ্চলের মানুষের আতিথেয়তার সঙ্গে মহিষের দুধের টক দই জড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে। বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে এই দই ছাড়া আপ্যায়ন পূর্ণ হয় না। তারা আরও বলছেন, খাবার শেষে ভাতের সঙ্গে চিনি গুড় মিশিয়ে এই দই খাওয়া হয়। এছাড়া চিড়ার সঙ্গে হালকা মুড়ি বা চিনি মিশিয়ে মজা করে খাওয়া যায়। আর গরমে দধির সঙ্গে হালকা পানি ও চিনি মিশিয়ে ঘোল তৈরি করেও বিক্রি হয় দোকানে। যখনই আসি টক দই খেতে আসি, বরিশাল থেকে যখন এদিকে আসি এই টক দইয়ের কথা মনে পড়ে। আমরা চরের থেকে সরাসরি দুধ এনে ঘরে মাটির হাঁড়িতে বসাই। এই মহিষের যদি আমাদের ভোলায় হলো উল্লেখযোগ্য একটা খাবার। সম্প্রতি 30 এপ্রিল জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ পেয়েছে মহিষের টক দই। এতে খুশি ভোলাবাসী। জিএ পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়াতে আমরা ভোলা মানুষ আনন্দিত এবং গর্বিত। এদিকে মহিষের টক দই ভোলার অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা প্রশাসক। এর কারণে আমরা আমাদের যারা মহিষ পালন করে তাদের অর্থনৈতিক অবস্থা যেমন উন্নতি হবে, আমরা আরো মহিষটাকে আরো চাষবাস বৃদ্ধি করতে পারবো। এইখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। বেশিরভাগ ক্ষেত্রে চরাঞ্চলে তারা ঘাস ছাড়া আর কিছুই দেয় না এবং শহরে খাওয়া ঘাস অনেক সময় পায় না। তো আমরা ঘাস উৎপাদনের জন্য সার্বিক চেষ্টা করতেছি।
ভোলার ৭ উপজেলায় প্রায় ১,২৪,০০০ মহিষ রয়েছে, যা থেকে প্রতি বছর ২,৫০০ মেট্রিক টন দুধ উৎপাদন হয়, আর প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকার দই বিক্রি হয়। ফারদিন নীরব, ৭১। শেরপুরের ঝিনাইগাতিতে ধানক্ষেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার শাহজাহান মিয়া জানান, শনিবার বিকেলে ঝিনাইগাতির মরিয়মনগর গ্রামের একটি ধানক্ষেত বার্মিজ প্রজাতির অজগর সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এরপর রাতে অজগর সাপটিকে রাংটিয়া রেঞ্জের গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়। সিলেটে রয়্যাল মার্ক নামে একটি হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট শহরের মীর বক্সটোলায় এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। আয়োজকরা বলেন, হোটেলটিতে সুসজ্জিত 50টি রুম ও একটি অল ডে ডাইনিং রেস্টুরেন্ট সুফরা এবং একটি লাইভ কিচেন বারবিকিউ রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে একটি বেনকুয়েট হল ও একটি কফি লাউঞ্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব মুশফিক ফজল আনসারি, রয়্যাল মার্ক হোটেলের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সহ আরও অনেকেই।